আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বাইতুল মোকাররমে সকাল ৯টায়। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি, ঈদের দিন সহ ২-৩ দিন বিরূপ আবহাওয়ার আভাস। বাড়ির পথে ছুটছে মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ নেই। বেশি ভাড়ার জন্য পরিবহন মালিক শ্রমিকরা দুষলেন টার্মিনালের বাইরের কাউন্টারকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। টানা ভারী বৃষ্টি না হলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে কোনো সমস্যা হবে না বলে আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। দুপুরে এক দফা ভারী বৃষ্টিপাতের সময় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে ত্রিপল টানানো থাকায় বৃষ্টির পানি নিচে পড়ছে না। শামিয়ানা এবং ত্রিপল টানানো হলেও কিছু কিছু জায়গায় গ্যাপ থাকায় সেখান দিয়ে পানি নিচে পড়ছে। ড্রেনেজ ব্যবস্থা থাকায় পানি চলে যাচ্ছে। মাঠে থাকা সিটি কর্পোরেশনের লোকজন জানান, তারা ঘুরে ঘুরে দেখছেন কোথাও পানি লিক করছে কিনা। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পানি পড়ে জামাতের সমস্যা হবে না বলে আশাবাদী তারা। কালবৈশাখী ঝড়ে শামিয়ানা এবং ত্রিপল উড়িয়ে নিলে ঈদ জামাতে সমস্যা হবে বলে জানালেন ঈদগাহ মাঠে কাজ করা সিটি কর্পোরেশন এবং গণপূর্তের লোকজন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহে জামাত করা না গেলে সকাল ৯টায় বাইতুল মোকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ঈদের দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ২-৩ দিনও আবহাওয়া বিরূপ থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিরূপ আবহাওয়ার মাঝেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে জুমাতুল বিদার নামাজ আদায় হয়েছে রাজধানীর মসজিদগুলোতে। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মার কাছে মহিমান্বিত এই দিন। গালমান শফির রিপোর্ট। জুমার দিনটি ঘিরে দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও মুসল্লিরা আসেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। আমরা হাজারীবাগ থেকে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই জুমাতুল বিদাকে কবুল করেন। আমাদের আব্বুর সাথে আসছি জুমাতুল বিদা আদায় করার জন্য। জুমাতুল বিদা আমরা অংশগ্রহণ করতে আসছি বাইতুল মোকাররম মসজিদে। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ সবাইকে ভালোভাবে ঈদকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে অশেষ রহমত যে এই রমজানে আমরা 5টা জুম্মা পেয়েছি। আজকের জুম্মাতুল বিদা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, সমগ্র মুসলিম জাহানের জন্য দোয়া করব। রমজানের শেষ জুমা বিশেষ ফজিলতপূর্ণ, বয়ানেও উঠে আসে দিনটির তাৎপর্য। নামাজ শেষে দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে। সারা বিশ্ব বিস্তস্ত যুদ্ধব্যস্ত দেশ আল্লাহ যেন সুখ শান্তি দান করে। দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম দেশ জনগণের জন্য, সবার জন্য যাতে শান্তি বয়ে আনে। আমি দোয়া করলাম ইরানের জন্য, আমি দোয়া করলাম ফিলিস্তিনের জন্য। আল্লাহ তাআলা জানি তাদেরকে জানি হেফাজতে রাখে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জানি কমে যায়, সবাই জানি অ্যাটলিস্ট নিম্ন আয়ের মানুষ জানি ঠিকমতো চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, রাজনৈতিক রাহাজানি জানি মুক্ত থাকে। এই দোয়াই আল্লাহর কাছে আমরা করলাম। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সকাল থেকেই হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ নেই। কিছুটা ভোগান্তির কথা জানালেও উচ্ছ্বাসের কমতি নেই যাত্রীদের চোখে মুখে। এদিকে অনেকেই ঈদ করতে ঢাকা ছাড়ায় বেশ ফাঁকা হয়ে এসেছে রাজধানী। স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধা হলেও এ সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থার তাগিদ নগরবাসীর। বিস্তারিত মহিবুল্লাহ মহিবের রিপোর্টে। শেষ মুহূর্তে বাড়ি ফেরার এই তাড়া রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে।
পরিবার পরিজন নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ যাত্রীদের চোখে মুখে। ট্রেন যাতে মিস না হয় তাই আগেভাগেই এসেছেন অনেকে। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্দিষ্ট সময়ের কিছু পরেই ছাড়তে দেখা যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। খুব সুন্দর মতনই কাটছে, অনলাইনে টিকিটের সুযোগ সুবিধা অনেক ভালো, আমরা যাওয়ার অনেক সুন্দর মতন সিট পাইছি, ভালো মতনই যাচ্ছি। আমি গাইবান্ধা যাচ্ছি। কেননা বাড়িতে আমার বাবা আর আমার আম্মু, আমার মামা, আমার মামি। বেশ কিছু যাত্রীর চোখে মুখে ছিল ভোগান্তির ছাপ। টিকিট কালোবাজারির অভিযোগ ছিল কারো কারো কাছে। আমরা স্টেশন আইসা টিকিট পাইতেছি না, অথচ তারা অগ্রিম টিকিট কিনে আমাদের কাছে বলতেছে যে আমাদের থেকে নেন, ডাবল দামে, 3 ডাবল দামে, এরকম দামে আপনার টিকিট অনেকে আমাদেরকে সাধতেছে। আমাদের যাইতে কষ্ট হইতেছে, সিট পাচ্ছি না। তা ওই যে সিটে উঠছি, মনে করেন অর্ধেক রাস্তায় যায় কি আমাদের কি সিটের থেকে কি দাঁড়ায় যাইতে হয় নাকি। ভিতরে টিকিট কাউন্টারে গেলাম, ওইখানে একটু ঝামেলা, বিশাল লাইন তো। তারপরে সিট মানে কিছুক্ষণ দেওয়ার পরে এখন সিট অফ করে দিচ্ছে, টিকিট দিতেছে কিন্তু সিট দিতেছে না। না, টিকিটের মূল্য তো ঠিকই আছে, কিন্তু 5টা টিকিট দিয়ে 2টা সিট দিচ্ছে। ঈদের আগের দিন মহাখালী বাস টার্মিনালে শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষের ব্যস্ততা লক্ষ্য করা যায়। স্বজনদের সান্নিধ্যে ঈদ উদযাপনের প্রবল ইচ্ছের কাছে হার মানে দীর্ঘযাত্রার নানা ঝক্কি ঝামেলা। আমরা কিশোরগঞ্জ যাবো। টিকিট পাইছি সাথে সাথেই 320 টাকা টিকিট। পরিবারের সবার সাথে ঈদ করবো আর কি। আমার বাবা মা আছেন, আমার ওয়াইফ আছে, বাচ্চা, ওনাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি আর কি। আমার দাদি ওখানে ওয়েট করছে। আমরা আর কি কালকে নামাজ পড়তে যাব। শ্বশুর শাশুড়ি আছে, ননদ দেওয়ার আছে, সবার সাথে ঈদ করব, ভালো লাগছে। বাচ্চা কাচ্চারা যাচ্ছে, ওদের স্কুল বন্ধ। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ায় অনেকটাই ফাঁকা ঢাকার রাস্তাঘাট। কিছু সিএনজি ও রিক্সা চলাচল করলেও গণপরিবহনের উপস্থিতি তেমন নেই। সরকারের উচিত একটু নিরাপত্তা, পুলিশ পাহারা বাড়ায় দেওয়ার জন্য। খেপ টেপ নাইকে, গাড়ি ঘোড়া কম, যানজট কম, খেপ পাই না। সবাই বাড়ি চলে গেছে, যাত্রী নাই, ইনকাম কম। ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির প্রত্যাশা নগরবাসীর। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রার শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। কমে এসেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ। সকালে মহাসড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে যায় বেশ কয়েকটি উত্তরবঙ্গগামী গাড়ি, তবে বেশিরভাগ গাড়ির আসন ছিল অনেকাংশেই ফাঁকা। এছাড়া বাস স্টপগুলোতেই নেই যাত্রীদের চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে জেলা পুলিশের প্রায় 1000 পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টার্মিনালের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্টারকেই অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। অবৈধ কাউন্টারগুলো কারা চালাচ্ছে এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি কেউ। তবে এমন অবৈধ কাউন্টার উচ্ছেদে সরকারের সহায়তা চাইছেন তারা। রাজধানীর রমনায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম বলেন, এই ঈদে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় হলেও এর পরিমাণ ছিল খুব সামান্য। তবে যাত্রী কল্যাণ সমিতির 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের তথ্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করছেন তারা। আগামী 48 ঘন্টার মধ্যে এমন বক্তব্যের বিপরীতে যথাযথ প্রমাণ উপস্থাপনেরও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। মারা যাবার 8 দিন পর দেশে আনা হলো সৌদি প্রবাসী মোশাররফের লাশ। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ পর্যন্ত মারা যাওয়া 5 বাংলাদেশি পরিবারের পাশে সরকার। আটকে পড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। ঈদ আনন্দ উদযাপন করতে যে মানুষটির দেশে ফেরার কথা ছিল, তবে আজ তিনি দেশে ফিরেছে কফিনবন্দি হয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের লাশ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। শ্রমিক শেষে বিদেশ যাওয়ার পরে যে এই যে নির্মমভাবে যে নিহত হয়েছে, তার 2টা বাচ্চা আছে,
একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর, একেবারে ছোট। পরিবারের আয়ের উৎস উনিই ছিল। এ সময় পরিবারের কাছে মোশাররফের লাশ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, লাশ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সব খরচ বহন করছে সরকার। যে মৃতদেহ, যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। সেসব দেশে যাতে বাংলাদেশিরা নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয়, আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে। মোশাররফ হোসেন গত 8 মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ইরানের জ্বালানি অবকাঠামোকে আবার লক্ষ্যবস্তু করলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির গত দিনের হামলায় কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরায় রপ্তানি শুরু করতে 3 থেকে 5 বছর সময় লাগবে। আজও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আর কোনো হামলা মেনে নেবে না ইরান। এরপরও তেহরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কোনো হামলা চালায়নি, ভবিষ্যতে আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার ভোরে কাতারের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র রাস লাফানে হামলা চালায় ইরান। এতে কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরায় সচল করতে 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তেল আবিবে কয়েক দফায় ড্রোন হামলা চালায় তেহরান। এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35। হামলা হয়েছে ইরাক, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশগুলো। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত লেবাননে হত্যা করা হয়েছে 1000-এর বেশি বাসিন্দাকে এবং ইরানে হত্যা করা হয়েছে প্রায় 1500 নাগরিককে। খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।